শক্তিকে কাজে লাগিয়েছি সুলতানি যুগে মূলত, এবং সেই সবগুলিকে এক্ষেত্রে আমরা আলোচ্য বিষয়ের মধ্যে নিয়ে এসেছি। ভূমি প্রশাসনের ক্ষেত্রে আমাদেরকে স্মরণে রাখতে হবে দিল্লির সুলতানি যুগে ভূমিজ অর্থনীতি বা ভূমি প্রশাসনকে তুলে ধরার ক্ষেত্রে মূলত আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের প্রসঙ্গ উঠে আসে। কারণ আলাউদ্দিন খলজির সময়কার বিভিন্ন নিয়ম নীতি, আলাউদ্দিন খলজির সময়কার বাজার দর নিয়ন্ত্রণ নীতি এবং আলাউদ্দিন খলজির সময় রাজস্ব নীতি একটি অন্য খাতে বলেছিল, যার মধ্যে দিয়ে ধরে নেওয়া যায় যে সুলতানি যুগের একটি অনন্য পর্যায়ে উত্তীর্ণ হয়েছিল। আলাউদ্দিন খলজির লক্ষ্য ছিল রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে মঙ্গলদের যে কোনো রকমের আক্রমণ প্রতিহত করা এবং একই সঙ্গে সাম্রাজ্যবাদী কর্মসূচি রূপায়িত করা। এবং এই সাম্রাজ্যবাদী কর্মসূচি রূপায়িত করার ক্ষেত্রে আলাউদ্দিন খলজি বেশ কিছু নিয়ম নীতি গ্রহণ করেছিলেন। বলবানের মতো মঙ্গলদের ভয়ে রাজ্য বিজয় নীতি পরিত্যাগ করার ইচ্ছা আলাউদ্দিন খলজির ছিল না। তার এই দুটি কর্মসূচি রূপায়ণের জন্য আবশ্যক ছিল একটি সুসজ্জিত এবং সুবিশাল সেনাবাহিনী পোষণ করা। সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন ছিল সমৃদ্ধ রাজকোষের, এবং তাই আলাউদ্দিন খলজি সামরিক কর্মচারীর পাশাপাশি সংস্কারমূলক কর্মসূচিকে রূপায়িত করার উদ্যোগ গ্রহণ করেন। কৃষিপ্রধান ভারতবর্ষের রাজকোষের আয়ের প্রধান উৎসই ছিল হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, এবং এই বিষয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। আলাউদ্দিন খলজির পূর্ববর্তী সুলতানেরা রাজস্ব ব্যবস্থার সংস্কারকে কেন্দ্র করে খুব বেশি উদ্যোগ নেননি। তারা চিরাচরিত রাজস্ব ব্যবস্থার সাথে ছিল এবং তাল রেখেই চলেছিল। কিন্তু আলাউদ্দিন খলজি রাজস্ব ব্যবস্থায় মৌলিক পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন অনুভব করেন। কেবলমাত্র রাজকোষকে সমৃদ্ধ করাই নয়, রাজনৈতিক কর্তৃত্ব, সামাজিক ন্যায় বিচার ইত্যাদির পরিপ্রেক্ষিতেও তিনি রাজস্ব প্রশাসনের বিভিন্ন পরিবর্তনের গুরুত্ব অনুভব করেছিলেন। ডক্টর সাক্সেনা তাই মনে করেন যে আলাউদ্দিন খলজির পূর্ববর্তী শাসকেরা রাজস্ব ব্যবস্থায় পরিবর্তনের অনাগ্রহী ছিলেন, কারণ এই কাজ দক্ষতার সাথে সম্পাদন করার মতো যথেষ্ট গ্রামীণ কর্মচারী সেই সময় ছিল না। তাই হিন্দু আমল থেকে প্রতিষ্ঠিত কৃষি নির্ভর কায়েমি গোষ্ঠীকে অব্যাহত রেখে তারা যথাসম্ভব সরকারের প্রাপ্য আদায় করতে চেষ্টা করেন। কিন্তু আলাউদ্দিন প্রথম রাজস্ব ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসেন। আলাউদ্দিনের সিংহাসনে আরোহণের সময় প্রচলিত ভূমি ব্যবস্থা অনুসারে কৃষিযোগ্য জমিগুলিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়। সুলতানের খাসিয়া জমিগুলির রাজস্ব সরাসরি রাজকোষে জমা করত। দেওয়ানি উজিরত এর অধীনে আমিল, কারকুন প্রমুখ কর্মীরা রাজস্ব সংগ্রহ করত। কিছু জমি ইজারা হিসেবে ইক্তাদার বা মুক্তিরা ভোগ করত। এই জমিকে বলা হতো ইক্তা। মুক্তির জমির রাজস্ব সংগ্রহ করে ইক্তায় ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত অংশ কেন্দ্রীয় রাজকোষে পাঠাতে বাধ্য ছিলেন। তবে এই সময় ইক্তা প্রশাসন নানা অজুহাতে সমস্ত রাজস্বই ভোগ করত। খুদ মুকদ্দম চৌধুরী নামধারী রাজস্ব সংগ্রহবৃন্দরা ইক্তার রাজস্ব আদায় এবং কারচুপি কাজে জড়িত ছিল। স্বাধীন হিন্দু রাজাদের অনেকেই সুলতানের বশ্যতা স্বীকার করেছিলেন। এরা দিল্লির আনুগত্য স্বীকার এবং নিজ নিজ ভূখণ্ড থেকে আদায়কৃত রাজস্বের নির্দিষ্ট অংশ সুলতানের কোষাগারে জমা দেওয়ার শর্তে কিছু জমি দখল করতেন। এছাড়া কিছু জমি দান বা উপহার হিসেবেও জ্ঞানী বা ধার্মিক ব্যক্তিদের বরাদ্দ করা হতো। বহু সরকারি কর্মী বা অভিজাত এরূপ জমি ভোগ দখল করতেন। রাজস্ব সংস্কার কর্মসূচি হিসেবে আলাউদ্দিন জাপ্তি বা জাওবিত জারি করে বিভিন্ন সরকারি কর্মী, অভিজাত এবং অন্যান্যদের হাতে বরাদ্দ মিল্ক, ইনাম এবং ওয়াকফভুক্ত সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে নেন। এগুলি সুলতানের খালিশা জমির অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারি সংগ্রাহক বৃন্দ মারফত সরাসরি রাজস্ব আদায় ব্যবস্থা করা হয়। হিন্দু মুসলমান সরকারি বেসরকারি নির্বিশেষে সকল শ্রেণীর কাছ থেকেই এ ধরনের জমি কেড়ে নেওয়া হয়। অতঃপর আলাউদ্দিন গ্রামীণ রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেন এবং সেদিকে তিনি লক্ষ্য রাখেন। খুদ মুকদ্দম চৌধুরী নামধারী এই মধ্যস্বত্বভোগী গোষ্ঠী পূর্ব রীতি অনুযায়ী নির্দিষ্ট গ্রাম বা গ্রাম সমষ্টি রাজস্ব সংগ্রহ করে তার চুক্তি মতো রাজকোষে জমা দিতে স্বীকারবদ্ধ হয়। ডক্টর বেনিপ্রসাদ সাক্সেনা লিখেছেন যে এক্ষেত্রে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছিল এবং মূলত এরা কৃষি এবং রাজস্ব কেন্দ্র করেই রাজস্ব এই দুটিকে সংগ্রহ করেই চলত। মোরল্যান্ড হিন্দু সামন্ত রাজা খুদ মুকদ্দম চৌধুরী প্রমুখের অবস্থানগত পার্থক্য নির্দিষ্ট করেননি।
এ ব্যাপারে বার্নির বিবরণ আমরা আমাদের কিছুটা পরিষ্কার ধারণা দেয়। রায় বা রানা, রায়ত ইত্যাদি নামে পরিচিত সামন্ত রাজাদের সাথে খুদ মুকদ্দম চৌধুরী নামধারী ব্যক্তিদের মৌলিক প্রভেদ ছিল। সামন্তরা নিজ নিজ অঞ্চলে রাজস্ব সরাসরি রাজকোষে চুক্তি মতো জমা দিত। এক্ষেত্রে চুক্তি ভঙ্গ না করলে সুলতান তাদের ব্যাপারে হস্তক্ষেপ করতেন না। আলাউদ্দিনের সংস্কার পরিকল্পনা প্রায় বাইরে ছিল, এরা অবশ্যই ব্যতিক্রমী দৃষ্টান্ত ছিল। এদের অধিকারের বাইরে ছিল আলাউদ্দিনের খালিশা জমি। সেগুলিতে গ্রাম ভিত্তিক বা একাধিক গ্রাম ভিত্তিক রাজস্ব আদায়ের দায়িত্বে থাকতেন এবং মুখিয়া। খুদ নামে উৎপত্তি সম্ভবত খত থেকে, যার অর্থ চুক্তি বা অঙ্গীকার। খুদ সম্ভবত সরকার কর্তৃক নির্দিষ্ট গ্রাম থেকে অঙ্গীকার মতো রাজস্ব আদায় ভারপ্রাপ্ত ছিল। আলাউদ্দিন এই সকল গ্রামীণ রাজস্ব সংগ্রাহকদের বিলাস বৈভব এবং অসাধুতা সম্পর্কে অবহিত হয়ে ওঠেন এবং কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নেন। বেয়ানার কাজী মুখিসুদ্দিনের সাথে আলোচনা প্রসঙ্গে আলাউদ্দিন জানান যে খুদ মুকদ্দম প্রমুখ মহার্ঘ পোশাক পরেন, ঘোড়ায় চলেন, শখের শিকার খেলায় অর্থ ব্যয় করেন, কিন্তু নিজেদের জমি থেকে এরা খিরা, জিজিয়া, ঘড়ি, চড়াই ইত্যাদি খাতে এক জিতল রাজকোষ প্রদান করতেন না। অথচ এরা সরকার কর্তৃক নির্দিষ্ট জমি থেকে যথারীতি অনেক ক্ষেত্রে বেশি ক্ষতি আদায় করেন এবং নিজেদের ভোগে লাগান। ফলে সাধারণ চাষি শোষিত হয়, কিন্তু সরকার উপকৃত হয় না। এই অবস্থায় দূর করার উদ্দেশ্যে আলাউদ্দিন কয়েকটি সংশোধনমূলক আইন জারি করেন। এই প্রসঙ্গে বার্নি হিন্দুদের দমনের উদ্দেশ্যে কথাটি ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আমরা আলোচ্য বিষয় করে তুলব পরের দিকে। এবং বলা যায় যে বার্নি হিন্দু অর্থে কেবলমাত্র গ্রামীণ অভিজাতদের বোঝাতে চেয়েছেন বলেই অধিকাংশ পণ্ডিত মনে করেন। আলাউদ্দিনের প্রথম জাওবিত অনুযায়ী চাষযোগ্য জমি জরিপ করে খুদ মুকদ্দর এবং বলহার বা সাধারণ কৃষককে একই হারে প্রদানের নির্দেশ দেওয়া হয়। রাজস্বের হার নির্দিষ্ট করা হয় এবং উৎপাদনের 50% অর্থাৎ রাজস্ব প্রদানের ক্ষেত্রে খুদ এবং বলহারের মধ্যে রাজস্বের তারতম্য তুলে দেওয়া হয়। দ্বিতীয় জাওবিত অনুযায়ী ভূমি রাজস্ব ছাড়াও গড়ি বা গৃহকর, চড়াই বা পশুচারণ কর, করহি নামে একটি করের উল্লেখ পাওয়া যায়। যদিও এর অর্থ সম্পর্কে ঐতিহাসিকরা নিঃসন্দেহে কিছু বলতে পারেন না, বা করহি নামে একটি করের উল্লেখ পাওয়া যায়, যদিও এই সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না। কে এস লালের মতে এক ধরনের বাণিজ্য কর এটি, এবং অধ্যাপক হরিহলের মতে করহি বা ঘরাই একই জিনিস ছিল। এইভাবে দেখা যাচ্ছে যে গ্রুপ অ্যাসেসমেন্ট ব্যবস্থা করা হতো এবং যার মধ্যে দিয়ে মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব লোপ করার ফলে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে একদল যুবক এবং সুদক্ষ সরকারি সহকর্মীদের প্রয়োজন হয়। আলাউদ্দিন এই কাজের জন্য মুহশিল অর্থাৎ রাজস্ব নির্ধারক, কর সংগ্রাহক, গোমস্তা প্রভৃতিদের নিয়োগ করেন। পাটোয়ারি বা গ্রামীণ হিসাবরক্ষকদের কাছে সমস্ত দলিল দস্তাবেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বার্নি লিখেছেন যে পাটোয়ারি লিপিবদ্ধকরণের কাজে পার্সি শব্দ ব্যবহার করতে পারতেন না। এর থেকে অনুমিত হয় যে রাজস্ব প্রশাসনে নিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন হিন্দু। আলাউদ্দিনের রাজস্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জমির পরিমাণ বা জমি জরিপ করা। তবে জমি জরিপের অন্তর্ভুক্ত এলাকা সম্পর্কে বার্নির বিবরণ ভৌগোলিক দিক থেকে কিছুটা বিভ্রান্তিকর। তবে এ ব্যাপারে মোরল্যান্ডের বিবরণ অনেক বেশি যুক্তিগ্রাহ্য বলে ভারতীয় ঐতিহাসিকরা স্বীকার করেন। মোরল্যান্ডের বিবরণ থেকে জানা যায় দিল্লি, যমুনা, দোয়াবের সন্নিহিত অঞ্চল জমি জরিপের আওতাভুক্ত ছিল। পূর্ব দিকে অযোধ্যা এবং বিহার বাদে রোহিলখণ্ড এবং পশ্চিম দিকে মালব অর্থাৎ রাজপুতানা জমি জরিপ করা হতো। তবে গুজরাট এর বাইরে ছিল। পশ্চিমের মুলতান ছাড়া সমগ্র পাঞ্জাব জমি জরিপের অন্তর্ভুক্ত ছিল। সমগ্র রাজ্য জরিপের অন্তর্ভুক্ত করতে না পারলেও জমির পরিমাণের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের রীতির প্রবর্তন করা হয় এবং আলাউদ্দিনের রাজস্ব ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত রূপ দেওয়া হয়। অধ্যাপক সতীশচন্দ্র, কে এস লাল প্রমুখ লিখেছেন যে এইভাবে আলাউদ্দিন খলজির সময় জমি জরিপ ব্যবস্থার একটি অর্থাৎ জমি পরিমাপের ব্যবস্থার একটি সুগঠিত রূপ আমরা লাভ করি বা দেখতে পাই। তবে মুসলমানদের আগমনের পূর্বে কিছুকাল
জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের প্রথা সুলতানি প্রতিষ্ঠা হওয়ার পরে রাজনৈতিক অস্থিরতার কারণে মৃতপ্রায় হয়ে পড়েছিল। একথা সত্য হলেও বলা চলে যে আলাউদ্দিন একটি বিস্মৃত প্রায় অথচ যুক্তিবাদী ব্যবস্থার পুনরুজ্জীবনের দ্বারা রাজস্ব আদায়ের কাজে নিয়োজিত করেছিলেন নিজেকে, যা একটি ন্যায়সঙ্গত রূপ লাভ করেছিল। আলাউদ্দিন রাজস্ব আদায়ের কাজে নিয়োজিত কর্মীদের অসাধুতা বা বেয়াদবি বন্ধ করার বিষয়েও যথেষ্ট সচেতন ছিলেন। একাজে তার প্রধান সহায়ক ছিলেন নায়েব উজির শরফ কুইনি। সুলতানের নির্দেশে গোমস্তা, মুতশারিফ, মুহসিল প্রভৃতি রাজস্ব কর্মচারীর উপর তীক্ষ্ণ নজর রাখার জন্য দেওয়ানি মুস্তাক রাজ নামে একটি স্বতন্ত্র দপ্তরে খোলা হয়েছিল। কোনো কর্মচারী তার কাজে ফাঁকি দিলে কিংবা সংগৃহীত অর্থ রাজস্ব কোষে জমা না দিয়ে পুরোপুরি বা আংশিক আত্মসাতের চেষ্টা করলে তার উপরে কঠোর শাস্তি নেমে আসতো। বেত্রাঘাত, শিকল দিয়ে বেঁধে রাখা, মুচলেখা দেওয়া ইত্যাদি নানা রকমের শাস্তি দেওয়া হতো। পাটোয়ারির মাধ্যমে মুস্তাকরাজ দপ্তর যেভাবে পুঙ্খানুপুঙ্খ হিসেব সংগ্রহ করত, তাতে কারো ফাঁকি দেওয়া ছিল অসম্ভব। এইভাবেই দেখা যাচ্ছে যে আলাউদ্দিন খলজির সময় রাজস্ব ব্যবস্থা একটি অনন্য খাতে গড়েছিল এবং আলাউদ্দিনের রাজস্ব ব্যবস্থার সংস্কারের ফলে গ্রামীণ মধ্যস্বত্বভোগী শ্রেণী অর্থাৎ খুত, মুকদ্দম, চৌধুরী ইত্যাদির আর্থিক এবং সামাজিক ব্যবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠেছিল, কারণ এরা সেই সময় দুর্নীতির অন্তর্ভুক্ত করতে পারতেন না। ফলে দেখা যাচ্ছে যে বার্নি লিখেছেন যে তাদের বর্ষতা এতে চরমে উঠেছিল যে শহরের রাজস্ব দপ্তরের একজন চাপরাশি 20 জন খুদ মুকদ্দম চৌধুরীর গলা একবারে বেঁধে রাজস্ব আদায়ের জন্য তাকে সম্পূর্ণ বাধ্য করেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে আলাউদ্দিন খলজির সময় প্রায় একই রকম ভাবে করুণ অবস্থা নেমে আসে নবনিযুক্ত রাজস্ব আদায়কারী অসৎ কর্মচারীদের উপর। নিপীড়নের মধ্যে কাটাতে হতো এদেরকে এবং কোনো পিতা নিজ কন্যার সাথে এদের বিবাহ দিতেও রাজি ছিলেন না। এইভাবে আলাউদ্দিন খলজি রাজস্ব ব্যবস্থা বিশ্লেষণের প্রসঙ্গে ইরফান হাবিব লিখেছেন যে আলাউদ্দিনের রাজস্ব সংস্কারের মাধ্যমে সক্রিয়ভাবে গ্রামীণ দুই শ্রেণীর সংঘাত সবলের বিরুদ্ধে দুর্বলের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ খুত, মুকদ্দম প্রমুখের শোষণ থেকে আলাউদ্দিন সাধারণ কৃষক এবং বলহারদের রক্ষা করেন। সাধারণ কৃষকদের গ্রাসাচ্ছাদনের প্রতি আলাউদ্দিনের সহানুভূতি সম্পন্ন দৃষ্টিভঙ্গি পরিচয় পাওয়া যায় বার্নির একটি বিবরণে। আলাউদ্দিন একটি নির্দেশে বলেছেন যে রাজস্ব এমন ভাবে আদায় করতে হবে যাতে কৃষকদের খাদ্যশস্য, দুধ, দই ইত্যাদির অভাব না হয়, আবার তাদের হাতে যেন অতিরিক্ত সম্পদ সঞ্চিত না হয়। ডক্টর সাক্সেনার মতে আলাউদ্দিনের বাস্তব দর্শন অনুযায়ী দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের সম্পূর্ণ দায় দায়িত্ব রাষ্ট্র বহন করত, কারণ দৈনিক খাদ্য পানীয়দের অতিরিক্ত সঞ্চয় চাষিদের হাতে থাকতো না, যা দিয়ে আপৎকালীন অবস্থা তারা সামাল দিতে সক্ষম। তথাপি ইতিপূর্বে কখনোই মোট উৎপাদনের 25 থেকে 30% বেশি রাজস্ব হিসেব আদায় করা হতো না, কিন্তু আলাউদ্দিনের কলমের খোঁচায় এই হার বাড়িয়ে 50% করে দেওয়া হয়। এই বৃদ্ধিকে কখনো সুস্থ অর্থনৈতিক চিন্তাপ্রসূত সিদ্ধান্ত বলা যায় না। আলাউদ্দিনের রাজস্ব নীতির সাথে তার হিন্দু নীতির প্রসঙ্গটি জড়িয়ে রয়েছে। হিন্দুদের প্রতি আলাউদ্দিনের দৃষ্টিভঙ্গি আচরণের বিষয়টি বিতর্কিত। ঐতিহাসিকরা এ প্রসঙ্গে একাধিক এবং পরস্পর বিরোধী মত প্রকাশ করেছেন। ডক্টর লিউয়েন্ডে মনে করেন হিন্দুদের প্রতি আলাউদ্দিনের আচরণ কোনোভাবেই কঠোর বা অমর্যাদাকর ছিল না। ডক্টর আর.পি. ত্রিপাঠীর মতে আলাউদ্দিনের মুসলমানদের যেমন বিশেষ সুযোগ দেননি, তেমনি হিন্দুদেরও বিশেষ সুযোগ অস্বীকার তিনি করেছিলেন। পক্ষান্তরে কে.এস. লাল মনে করেন হিন্দুদের সম্পর্কে আলাউদ্দিনের গৃহীত ব্যবস্থা যে সত্যই ছিল নিপীড়নমূলক। এলিয়েট ডাউসন লিখেছেন হিন্দু মুসলমানদের প্রতি আলাউদ্দিনের সব আচরণ সৎ বা সততার সঙ্গে বিচার্য নয়। মুসলমানদের প্রতিও তিনি কঠোর ছিলেন, কিন্তু তাদের হিন্দুদের মতো ভিক্ষুকের শ্রেণীতে নামিয়ে আনা হয়নি। এই বিতর্কিত বিষয় আলোকপাত করার কাজে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জিয়াউদ্দিন বার্নির বিবরণ, বেয়ানার কাজীর বিবরণ এবং যেখানে আলাউদ্দিনের কথোপকথন এবং মোরল্যান্ডের বিশ্লেষণ। মোরল্যান্ড এবং বার্নির বিবরণ থেকে একথা স্পষ্ট হয়েছে যে চিরাচরিত রীতি অনুযায়ী খুদ, মুকদ্দম চৌধুরী প্রমুখ প্রতিনিধি গ্রাম ভিত্তিক বা গ্রামের সমষ্টি ভিত্তিক রাজস্ব সংগ্রহ করে চুক্তিমতো রাজকোষে জমা দিয়ে অঙ্গীকারবদ্ধ ছিলেন।
কিন্তু এরা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করলেও তা রাজকোষে জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করতেন। এই মধ্যস্বত্বভোগী শ্রেণীর অর্থবল তাদের মধ্যে বিদ্রোহ প্রবণতা জন্ম দিত। এই বিপত্তিকর দিক সম্পর্কে সচেতন হয়ে আলাউদ্দিন এদের সম্পর্কে শাস্তিমূলক ব্যবহার করা যায় সে সম্পর্কে আইনবিদদের সঙ্গে পরামর্শ করেন। এখানে হিন্দু শব্দটি বিপত্তি বা বিতর্কের সৃষ্টি করেছে, কারণ আলাউদ্দিন কেবলমাত্র হিন্দুদের দমন করার পথ অনুসন্ধানের ইচ্ছা প্রকাশ করেছেন এবং অন্যের নয়। এই সন্দেহ তীব্রতর হয় মুখিজউদ্দিনের উক্তি থেকে। তিনি আলাউদ্দিনকে নাকি বলেছিলেন যে পবিত্র কোরআনের হিন্দু বিধর্মীদের জন্য কঠোরতর শাস্তির বিধান দেওয়া হয়েছে। একজন হিন্দুর মুখে রাজস্ব সংগ্রাহক যদি থুতু ছিটিয়ে দিতেন তাহলে বিনা বিচারে তাকে কখনোই ছেড়ে দেওয়া হতো না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে কঠোরভাবে দমনমূলক নীতি আলাউদ্দিন খলজি প্রয়োগ করতেন। তাই হার্ডি মনে করেন যে বার্নি নিজের মতটা এক্ষেত্রে চাপিয়ে দিয়েছেন। বা যাই হোক, একথা অনস্বীকার্য যে আলাউদ্দিন খলজির সময় রাজস্ব ব্যবস্থার কড়াকড়ি তিনি শক্ত হাতে দমন করেছিলেন এবং তার রাজস্ব ব্যবস্থা নীতির মধ্যে দিয়ে সরকার প্রযুক্ত বিভিন্ন নীতি দিল্লির সুলতানি সমাজে ব্যবহার করা হতো। ডক্টর ত্রিপাঠী এবং লাল প্রমুখ মনে করেন হিন্দুদের প্রতি আলাউদ্দিনের নীতি ছিল ধর্মীয় সংকীর্ণমূলক নীতি। এর পশ্চাৎ ছিল মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রয়োজন ভোগ। রাজকোষের প্রয়োজন ছিল অর্থের এবং এই কাজের দায়িত্ব ছিল খুদ মুকদ্দম এবং চৌধুরীরা। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘটনা চক্রে তারা ছিল হিন্দু। তাই এই মধ্যস্বত্বভোগী শ্রেণীদের শায়েস্তা করার প্রসঙ্গে হিন্দুদের শায়েস্তা করার প্রসঙ্গটি জড়িয়ে পড়েছে। সম্ভবত সত্যের অনেকটাই কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন স্যার বলছি হে। যাই হোক, আলাউদ্দিনের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে একটি দৃষ্টিতে দেখতেন একথা যেমন সত্য নয়, তেমনি এই কথাও সত্য নয় যে তিনি কেবল হিন্দুদের জব্দ করার জন্য রাজস্ব নীতি প্রবর্তন করেছিলেন। প্রাচীনকাল থেকে রাজস্ব প্রশাসনে হিন্দুদের একচেটিয়া প্রাধান্য ছিল। তাই রাজস্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার কারণে মূলত হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী প্রসঙ্গে আমরা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতিকে এক্ষেত্রে আলোচ্য বিষয়ে মনে করি, কারণ আলাউদ্দিন খলজি একই সঙ্গে রাজস্ব ব্যবস্থার মধ্যে দিয়ে যেরকম ভারতীয় প্রশাসনকে অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্যের ভূমি ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করতে চেয়েছিলেন, ঠিক সেরকম ভাবে বাজার দর নিয়ন্ত্রণ নীতির মধ্যে দিয়েও তার লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন এবং সেক্ষেত্রে তার ভূমি ব্যবস্থা অনেকটাই জড়িত ছিল। আলাউদ্দিন খলজির বিভিন্ন সংস্কার কর্মসূচির মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী একটি পরিকল্পনা ছিল বাজার নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। জিয়াউদ্দিন বার্নির তারিখি ফিরোজ শাহী এবং ফুতুহ জাহানদারির গ্রন্থদ্বয় থেকে এই ব্যবস্থার বিস্তারিত বিবরণ আমরা পাই। সমকালীন লেখক আমির খসরুর খাজান উল ফুতুহ গ্রন্থ এই ব্যাপারে আমাদের বিশেষভাবে সাহায্য করে। সুফি সন্ত নাসিরউদ্দিন চিরাগের খয়েরুল মজলিস এবং ফেরিস্তা বিবরণীতে এই বিষয়ে বিশেষ আলোচনা পাওয়া যায়। তবে বিভিন্ন বিবরণ এক্ষেত্রে আমাদের প্রধান উপাদান হিসেবে সাহায্য করে। বার্নি লিখেছেন যে চিত্তর অভিযানের সময় তাঘির নেতৃত্বে মঙ্গলদের আক্রমণ দিল্লির সুলতান তথা আলাউদ্দিনের সামনে যে অস্তিত্বের সংকট খাড়া করেছিল, তাতে আলাউদ্দিনের নিজের কর্তব্য কর্ম সম্পর্কে নতুন করে চিন্তা শুরু করেন। এই বিপর্যয়ের আলাউদ্দিনের অবাস্তব স্বপ্নের স্বর্গ থেকে বাস্তবের মাটিতে নামিয়ে আনে। সুলতান এই মুহূর্তে নতুন নতুন রাজ্য জয়ের পরিবর্তে দিল্লি নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়করণের কাজে হাত দেন। এই কর্মসূচির অন্যতম বিষয় ছিল ন্যায্য মূল্যে বাজার দর প্রতিষ্ঠা এবং সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা। এই উদ্দেশ্যে আলাউদ্দিন দিল্লিতে একটি ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার প্রতিষ্ঠা করেন, যেরকম মান্ডি বা শস্য বাজার, সের ই আদত বা ফল বাজার, বস্ত্র বাজার, পশু বা দাস বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। এই সকল বাজারের দ্রব্যাদি সরবরাহ এবং বাজারের পরিচালনা, বিনিময় মূল্য নির্ধারণ প্রভৃতির জন্য সুলতান একাধিক নির্দেশনা বা জাওবিত জারি করেন। মান্ডি ছিল প্রধান শস্য বাজার। মূল মান্ডি বাজারের পাশাপাশি দিল্লি নগরীর বিভিন্ন মহল্লায় এই ধরনের ছোট ছোট একাধিক বাজার প্রতিষ্ঠা করা হয়। এক নির্দেশনামার দ্বারা এই সকল বাজারের খাদ্যশস্যের বিনিময় মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন প্রতিমন গম 7.5 জিতল, এইভাবে বিভিন্ন দ্রব্যের মূল্য নির্ধারণ এই সময় তিনি করে থাকেন। খাদ্যশস্য ছাড়া অন্যান্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবসায়ীদের মুনাফা এবং দক্ষ অদক্ষ শ্রমিকদের মজুরির
বিষয়টিও এখানে বিবেচনা করা হয়। আলাউদ্দিনের জীবিত অবস্থায় কোনো পরিস্থিতিতেই উপরি মুসলমানদের সামান্যতম বৃদ্ধি মানে মূল্যে ঘটানো হয়নি। অধ্যাপক বেনি প্রসাদ সাক্সেনা লিখেছেন যে শস্য বাজারে এরূপ স্থির ছিল মূল্যমান যে সে যুগে বিস্ময়কর ঘটনা ঘটেছিল। সুনিশ্চিতভাবে এক্ষেত্রে বলা যায় যে নির্দেশনামা জারি করা হয় এবং তার মধ্যে দিয়ে শস্য বাজারের প্রধান নিয়ন্ত্রককে নিয়োগ করা হয়। পদমর্যাদা অনুযায়ী তাকে ইক্তা প্রদান করা হয় এবং তার পছন্দ মতো একজন দক্ষ সহকারী নিয়োগ করা সম্ভব হয়। বাজারের আইন শৃঙ্খলা রক্ষা করে এবং অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখার জন্য সাহানার অধীনে অশ্বারোহী এবং পদাতিক সৈন্য রাখা হয়। আলাউদ্দিন মান্ডির খবরাখবর নিয়মিত সংগ্রহের জন্য বারিদ এবং মুন্সি নামক গুপ্তচর নিয়োগ করেন। শস্য সংগ্রহের বিষয়ে জারি করার নির্দেশনামায় বলা হয় যে দোয়াবের অঞ্চলের সমগ্র খালিসা জমি খিরাজ দিল্লির সরকারি গুদামে জমা করতে হবে। ঝৈন অঞ্চলে সুলতানের প্রাপ্য রাজস্ব অবশ্যই শস্য দিয়ে মেটানোর নির্দেশ দেওয়া হয়। সংগ্রহিত শস্য প্রথমে ঝৈনে জমা করা হতো এবং পরে তা সবটাই দিল্লিতে পাঠানো হয়। এই ব্যবস্থার ফলে দিল্লির প্রতিটি মহল্লায় 2-3টি বাড়ি সুলতানের শস্যের সর্বদা পরিপূর্ণ থাকত। বিভিন্ন নির্দেশনামার মধ্যে দিয়ে শস্য সরবরাহকারী বণিক গোষ্ঠী বাড়ি সুলতানের এবং নায়েকদের ন্যায্য মূল্য এবং নিয়মিত দিল্লির বাজারে শস্য সরবরাহের বাধ্যবাধকতা আরোপ করা হয়। সরকার নির্দিষ্ট শস্য সরবরাহ সম্পূর্ণ না করা পর্যন্ত সরবরাহের বাধ্যবাধকতা আরোপ থাকে এবং মনে করা হয় যে এক ধরনের চাকরি তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয় যতক্ষণ না তাদের এই শস্য সরবরাহ পরিপূর্ণ বা সম্পূর্ণ হচ্ছে। সরকার নির্দিষ্ট শস্য সরবরাহ এইভাবেই চলতো। বেআইনি মুনাফা অর্জন বন্ধ করা এবং খাদ্যশস্যের সরবরাহ অব্যাহত রাখার ব্যাপারেও সরকারি প্রতিনিধি, অফিসার এবং অন্যান্য কর্মচারীদের দায়িত্ব সম্পর্কে 2টি নির্দেশনামা জারি করা হয়। দোয়াব অঞ্চলের রাজস্ব আদায়কারী সমস্ত সরকারি কর্মী এবং প্রতিনিধিদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে লিখিত প্রতিশ্রুতি দিতে হতো যে তারা নিজ অঞ্চলের অন্যান্য মুনাফা অর্জনের ক্ষেত্রে যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করবেন। এ ধরনের কোনো কাজে সংগঠিত হলে সংশ্লিষ্ট কর্মচারীকে জবাবদিহি করতে হবে। এইভাবে শস্যাদি রাজকোষে জমা করা হয় এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীদের লিখিত অঙ্গীকার দিতে বাধ্য করা হয়। বণিকদের কাছেও এইভাবে বিক্রি করে দেওয়া হয় এবং সেদিকেও কড়া নজর দেওয়া হয়। তীক্ষ্ণ নজরদারির মধ্যে দিয়েই এইভাবে আলাউদ্দিন খলজির সময় বাজার দর নিয়ন্ত্রণ চলত। বার্নির বক্তব্য থেকে একথা মনে করা হয় যে হিন্দুদের জব্দ করার একটা পরোক্ষ ইচ্ছে ছিল আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যা তাকে উৎসাহিত করে, কারণ তখন খাদ্যশস্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবসায় হিন্দু নায়কদের প্রাধান্য ছিল। মূল্য নিয়ন্ত্রণের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এরাই। তবে অধ্যাপক সতীশচন্দ্র প্রমুখ অনেকেই মনে করেন এমন ধারণা ছিল ভিত্তিহীন, কারণ পশ্চিম এবং পূর্ব এশিয়ার স্থলপথ বহির বাণিজ্যে সুলতানি এবং খোরাসানি বণিকদের প্রাধান্য ছিল। ইউএন দে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতির এক স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন। তার মতে একমাত্র সেনাবাহিনী কিংবা সামগ্রিকভাবে দেশের জনসাধারণের কথা চিন্তা করে আলাউদ্দিন মূল্য নিয়ন্ত্রণ নীতি কার্যকর করেননি। তার লক্ষ্য ছিল দিল্লির সেনাবাহিনী এবং জনগণের স্বার্থ চিন্তা। ডক্টর দে লিখেছেন যে তখন দিল্লি ছিল রাজধানী তথা বাণিজ্যিক কেন্দ্র, তাই সেখানে সর্বদা বিশাল সেনাবাহিনী হাজির থাকতো। বাণিজ্য সূত্রে সেখানে আসতো বহু লোকজন, ফলে দিল্লির লোক সংখ্যা স্বাভাবিক বৃদ্ধি পায় এবং স্বাভাবিক কারণে মুদ্রাস্ফীতি ঘটে। সুলতান এই সময় মুদ্রাস্ফীতি রোধ করা, খাদ্যশস্যের যোগান অব্যাহত রাখার প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ নীতি রূপায়ণ করেন। এই প্রসঙ্গে আরেকটি বিতর্ক দেখা যায় যে আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কেবল দিল্লি শহর বরাবর ছিল নাকি অন্যত্র। তবে যাই হোক, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির মধ্যে দিয়ে কিন্তু প্রভূতভাবে দিল্লির আভ্যন্তরীণ সমস্যা সাধিত হয় এবং রাজস্ব ব্যবস্থা একটি পূর্ণ রূপ লাভ করে। পরবর্তী ক্ষেত্রে আমরা মোহাম্মদ বিন তুগলককে এক্ষেত্রে আমরা চিহ্নিত করব, যার বিভিন্ন প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষাগুলির মধ্যে ভূমি সংস্কার এবং দোয়াবের কর বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য দিক। সিংহাসন আরোহণ করার অল্পকালের মধ্যেই মোহাম্মদ বিন তুগলক ভূমি সংস্কারের বিষয়ে গভীরভাবে তার মত প্রকাশ করেন। এক নির্দেশ জারি করে বিভিন্ন প্রদেশের আয় ব্যয়ের হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা করা হয়। দাক্ষিণাত্য বাংলাদেশ, গুজরাট সহ অন্যান্য প্রদেশ থেকে নিয়মিত বার্ষিক আয় ব্যয়ের হিসেবে দিল্লিতে পাঠানোর নিয়ম চালু করা হয়। ভূমি ব্যবস্থার ক্ষেত্রে যে কাজটি মোহাম্মদের হঠকারিতা এবং উদাসীনতার দৃষ্টান্ত স্বরূপ সমালোচিত হয়েছে তা হলো গঙ্গা যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে ভূমি রাজস্বের হার বৃদ্ধির সিদ্ধান্ত।
ডক্টর ঈশ্বরী প্রসাদ এবং ডক্টর রমেশ চন্দ্র মজুমদার প্রমুখ এই ঘটনাকে 1325-27 খ্রিস্টাব্দের মধ্যে সম্পাদিত হয়েছিল বলে মনে করেন। খোরাসান পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সুলতান সেনাবাহিনী ভেঙে দিলে তাদের অনেকেই কৃষিকার্যে লিপ্ত হয়। এই গোষ্ঠী নতুন কর আরোপ হলে বিদ্রোহ ঘোষণা করে, অর্থাৎ দোয়াবের ক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলকের কর বৃদ্ধির ঘটনা ছিল 1330 খ্রিস্টাব্দের পর। অবশ্য অধিকাংশ আধুনিক ঐতিহাসিক এই মতের সাথে একমত হতে পারেননি। বার্নির বিবরণের সত্যতার সম্পর্কে আধুনিক ইতিহাসদের মধ্যে সন্দেহ প্রকাশ আছে। গার্ডনার ব্রাউন মতে দোয়াবের আরোপিত কর ভার খুব বেশি ছিল না এবং বার্নির বিবরণে অতিরঞ্জনের ছাপ পাওয়া যায়। ডক্টর আর.পি. ত্রিপাঠী মনে করেন মোহাম্মদ বিন তুগলকের রাজস্ব যেমন ভাবে বৃদ্ধি করুন, তিনি আলাউদ্দিনের আমলে মোট উৎপাদনের 50% নিয়মকে নিশ্চিতভাবে অতিক্রম করেননি। সুলতানের দুর্ভাগ্য যে প্রায় একই সময় দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি তার পরিকল্পনাকে বিপর্যয়ের সমালোচনার মুখে ফেলে দেয়। সুলতানের পরিকল্পনার ত্রুটি তার কর ব্যবস্থা ব্যর্থের জন্য যতটা দায়ী ছিল, তার দুর্ভাগ্য তার থেকে কম দায়ী ছিল না। মোহাম্মদ বিন তুগলক একই সাথে রাজকোষকে সমৃদ্ধ করতে এবং কৃষক শ্রেণীকে জব্দ করার উদ্দেশ্যে দোয়াবের কর বৃদ্ধি করেছিলেন এবং বলেছিলেন যে বদায়ুন অভিমত প্রকাশ করবেন স্যার ভুলসি হেগের মতো মত তাকে সমর্থন করবে। এইভাবে মোহাম্মদের এই পরিকল্পনা ছিল অভিনব এবং অভূতপূর্ব। এই ধরনের একটা প্রকল্প সফল রূপায়ণের জন্য দক্ষ নজরদারি ছিল আবশ্যক, কিন্তু মোহাম্মদের কৃষির ব্যবস্থার আগাগোড়া এই কাজে উদাসীন ছিলেন। ফলে প্রাথমিক পর্যায়ে যখন কর্মচারীর ভবিষ্যৎ সম্পর্কে আভাস জনগণের দুর্দশা এতটাই অসহনীয় হয়ে উঠত না এবং কৃষিক্ষেত্রে পরীক্ষামূলক কর্মসূচি রূপায়ণের জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন ছিল, যা মোহাম্মদ বিন তুগলকের সময় দেখা যায়নি। এমনকি চরম দারিদ্র্যগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সুদূর প্রসারী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার ফলে এক্ষেত্রে একটা ভোগের অবদানও চলে আসে। যে কোনো উদ্ভাবনমূলক সংস্কার কর্মসূচি সফল রূপায়ণের জন্য সংগঠিত এবং দক্ষ কর্মী মন্ডলী প্রয়োজন হয়, কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলে কৃষি পরিকল্পনার সাথে যুক্ত কর্মচারীদের সততা, দক্ষতা এবং উদ্যমে যথেষ্ট অভাব ছিল। ফলে দেখা যাচ্ছে যে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির মতো ঘটনা এক্ষেত্রে প্রায় বিলুপ্ত সাধন হয় এবং এইভাবেই বিভিন্ন ক্ষেত্রে আলাউদ্দিন খলজি বা মোহাম্মদ বিন তুগলক যিনি বা যারাই ভূমি রাজস্ব ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নীতি গ্রহণ করে থাকেন না কেন, তা প্রায় ব্যর্থতার খাতে বয়েছিল, কারণ এই দিকগুলি এতটাই অভিনব ছিল যে তৎকালীন পরিপ্রেক্ষিতে তা গ্রহণ করা বা বাস্তবায়িত করা সম্পূর্ণভাবে সম্ভব হতো না, কারণ তৎকালীন সুলতানের উপর তা ছিল নির্ভরশীল এবং এই সুলতান যতক্ষণ না তার প্রয়োজন ভিত্তিক বিভিন্ন নিয়ম নীতি গ্রহণ করবে ততক্ষণ তা উন্নতির দিকে বইতে পারবে না বলেই মনে করা হয়। ইউনিট 10 এর আন্ডারে ভূমি ব্যবস্থা এবং শ্রেণীগুলির মধ্যে যে বিষয়গুলি উল্লেখযোগ্য সেগুলির মধ্যে আমরা বলতে পারি যে ভূমি ব্যবস্থা, কৃষি অর্থনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি। শস্য ভূমির ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? জলসেচ ব্যবস্থা, কৃষক সমাজ, গ্রামীণ শ্রেণী, রাজস্ব ব্যবস্থা প্রভৃতি। তুর্ক আফগান শাসনকালে ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ লক্ষণীয়। মুসলমান শাসকরা ভারতের প্রচলিত অর্থনীতির জীবনধারাকে পূর্ববৎ অনুসরণ করেছিলেন নাকি তারা ভারতের অর্থনীতিতে মৌলিক পরিবর্তনের সূচনা করেছিলেন, এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মতামতের পোষণ করেন। অধ্যাপক লাল মূলত কোসাম্বির মত সমর্থন করে বলেন যে এক্ষেত্রে ইসলামীয়রা কিছু পরিবর্তন নিয়ে আসে, তবে ভারতের বর্তমান সামন্ততন্ত্রের উপাদান গুলিকে যে সুলতান শাসন ভারতের অর্থনৈতিক ইতিহাসের ধারায় একটি ছেদ এনেছিল এবং সেই পরিবর্তন ভারতীয় সমাজের অর্থনৈতিক স্বার্থকে এগিয়ে দেওয়ার পরিবর্তে এদেশের বস্তুগত মানবিক সম্পদ এবং সম্ভাবনাকে উন্মোচন এবং ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। সুলতানি আমলের অর্থনৈতিক পরিবর্তনের স্বতন্ত্র মূল্যায়ন করেছেন অধ্যাপক মোহাম্মদ হাবিব। 1926-এ রচিত তার সুলতান মাহমুদ অফ গজনি গ্রন্থে তিনি মন্তব্য করেছেন যে সুলতানি শাসন এবং পূর্ববর্তী শাসনের মধ্যে গুণগত পরিবর্তন ছিল স্পষ্ট। সুলতানি শাসন যে নতুন সামাজিক শক্তির জন্ম দেয় তার পূর্ববর্তী অর্থনৈতিক সংকটের থেকে উন্নততর ছিল। 1951 খ্রিস্টাব্দে এই গ্রন্থের পরিমার্জিত সংস্করণের অধ্যাপক হাবিব এবং তার বক্তব্যকে যুক্তিসহ বিশ্লেষণ করেন। তার মতে সুলতানি আমলে নগরের বিস্তার ঘটে এবং কৃষি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচিত হয়।
তিনি নগর এবং গ্রামের ক্ষেত্রে দুটি মৌলিক পরিবর্তনের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। সুলতানরা গ্রাম থেকে অধিকতর রাজস্ব সংগ্রহ করতে আগ্রহী ছিলেন, তাই আলাউদ্দিন খলজি কৃষকের উদ্বৃত্ত উৎপাদনের আত্মসাৎকারী এবং শোষক মধ্যস্বত্ব ভোগীদের অপসারিত করেন। অধ্যাপক হাবিবের মতে খলজিরা এক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে এবং তার পরিবর্তন ঘটায় এবং এই পরিবর্তন ছিল মৌলিক পরিবর্তন। নগর বিপ্লব, গ্রামীণ বিপ্লব প্রভৃতির ব্যাখ্যা দেওয়া যায়। অবশ্য অধ্যাপক হাবিব একথাও স্বীকার করেছেন যে এই পরিবর্তনের মধ্যে দিয়ে দিল্লির নতুন শাসক গোষ্ঠী বিরুদ্ধ জনহিতকর কার্যাবলী গ্রহণ করেন এবং এইভাবে বিভিন্ন জনহিতকর চেতনা এই সময় গড়ে ওঠে। এই দুটো পরস্পর বিরোধী মূল্যায়নের একটি সমাধান সূত্র পাওয়া যায় যে ডক্টর হাবিবের বিশ্লেষণে। তিনি বলছেন সুলতানি শাসন ব্যবস্থা ছিল গতানুগতিক এবং সামন্ততান্ত্রিকতার প্রসার মাত্র। এই মতের প্রবক্তাদের সম্পর্কে তার অভিমত হলো যে এদের মন্তব্যের ভিত্তি হলো হেনরি এলিয়ট সেই বিশ্লেষণ যেখানে তিনি মুসলমান যোদ্ধাদের নিছক হত্যা ও গণহত্যার খলনায়ক বলে অভিহিত করেছেন। স্বভাবতই এদের ব্যাখ্যা সংকীর্ণতা দোষে দুষ্ট এবং অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ হাবিবের মন্তব্য সম্পর্কে তার প্রতিক্রিয়াও মিশ্র। সুলতানি শাসন যে পূর্ববর্তী শাসন ধারার অন্ধ অনুসরণ ছিল না এ বিষয়ে ডক্টর হাবিব একমত। তবে অধ্যাপক মোহাম্মদ হাবিবের বক্তব্যগুলি সব ক্ষেত্রেই যথেষ্ট যুক্তি এবং তথ্য দ্বারা সমর্থিত হয়নি। তাছাড়া সুলতানি আমলের পরিবর্তনগুলিকে আধুনিক অর্থে সামাজিক বিপ্লব বলা কিছুটা অতিরঞ্জন এবং এইভাবে জনসাধারণের ইচ্ছা অনিচ্ছার উপরেও তা অনেকটাই নির্ভরশীল ছিল বলে জানা যায়। কৃষিজ উৎপাদনের সঙ্গে প্রযুক্তি কিভাবে জড়িত ছিল সে কথাও এক্ষেত্রে উল্লেখ। ভারত ছিল মূলত কৃষি নির্ভর দেশ এবং স্বাভাবিকভাবে ভারতের কর্মক্ষম অধিকাংশ সাধারণ মানুষ কৃষি কার্যের সঙ্গে যুক্ত ছিল। এমনকি প্রাচীন ও মধ্যযুগে ভারতের শিল্পী কারিগরদের অধিকাংশ কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন এবং অবসর সময় শিল্প কার্যে তারা লিপ্ত হতো। আবার এদেশে কৃষিজ উৎপাদনের মূল ভিত্তি ছিল খাদ্যশস্যের উৎপাদন। উত্তর আফ্রিকার তানজিয়ায় অধিবাসীরা ইবন বতুতার খ্রিস্টীয় চতুর্দশ শতকে ভারতীয় পর্যটন এসে মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় ৮ বছর অবস্থান করেন। সারা ভারত অতিক্রম করেন তিনি। এদেশে ফল, ফুল, খাদ্যশস্য ইত্যাদি কৃষিজ দ্রব্য মানুষের জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। খারিফ এবং রবি শস্য উভয় প্রকার শস্যের চাষ একই জায়গায় হতো। ইরফান হাবিবের মতে উভয় প্রকার চাষ খুব কম স্থানেই হতো, তবে একই কৃষক যে বছরে দুবার ফসল ফলাতো তেমন প্রমাণ স্পষ্ট। উৎপন্ন শস্যের মধ্যে প্রধান ছিল ডাল, গম, যব, চাল, তিল, তৈলবীজ, জোয়ার, ইক্ষু এবং তুলো ইত্যাদি। ইবন বতুতার রেহালা গ্রন্থ থেকে জানা যায় এলাহাবাদের সন্নিকটে কারা এবং মণিপুরের জমি ভীষণ উর্বর ছিল। এই দুটি স্থানেই উন্নত মানের গম, চাল এবং আখ উৎপন্ন করা হতো। ফিরোজ তুগলকের আমলে জলসেচ ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেবিত হিসার, ফিরোজাবাদ এবং পার্শ্ববর্তী অঞ্চলে ডাল, গম, চিনি, তিল, আখ প্রভৃতির শ্রীবৃদ্ধি ঘটেছিল। চালের মধ্যে বিশেষ মিহি চাল এই সময় ছিল। দিল্লিতে চালের চাহিদা ছিল, এই ধরনের চালের চাহিদা ছিল সর্বাধিক। সাধারণভাবে রাজধানীর শস্য গোলাতে চাল সংরক্ষিত রেখে দীর্ঘদিন ধরে বাজারে যোগান দেওয়া হতো। ইবন বতুতার মতে ভারতীয় ফলগুলির মধ্যে আছে আমের চাহিদা। গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সুস্বাদু আমের ফলন হতো। আমির খসরু লিখেছেন যে ইসলামিক দেশগুলির নিজস্ব ফল, তরমুজ, খরমুজ ইত্যাদির তুলনায় আম ছিল অধিক জনপ্রিয়। প্রসঙ্গত উল্লেখ্য যে বাবর তার তুজুকি বাবরি গ্রন্থে ভারতীয় ফলের মান এবং স্বাদ সম্পর্কে হতাশায় প্রকাশ করেছেন। তাই কাবুল থেকে উৎকৃষ্ট মানের খরমুজের চারা এনে আগ্রার বাগানে লাগিয়ে দেওয়া হতো। অন্যান্য ফলের মধ্যে ছিল নানা জাতের আঙুর, কমলালেবু, মৌসম্বি প্রভৃতি। প্রাচীনকাল থেকে ভারতের নানা জাতের ফুলের চাষ করা হতো এবং সেটি মধ্যযুগেও অব্যাহত ছিল। কে এম আশরাফ লিখেছেন সৌন্দর্য এবং সৌরভ এবং ভারতীয় ফুলগুলি ছিল অতুলনীয়। ধর্মাচরণ, পূজা অর্চনা ইত্যাদির ক্ষেত্রে ফুল বা ফুলের পবিত্রতা প্রতীক রূপে বিবেচিত হয়। আবার যে কোনো সামাজিক অনুষ্ঠানে ফুলের সৌরভ এবং বর্ণময় অলঙ্করণ ভারতীয়দের কাছে খুবই আকর্ষণীয় বলে বিবেচিত হতো।
আমির খসরু এবং মালিক মোহাম্মদ জয়সিন গ্রন্থে ভারতে ফুলের জনপ্রিয়তা ও ফুলের চাষের ব্যাপকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের কঠোর কাঠ, মসৃণতা এবং স্থায়িত্বের জন্য বিশেষ খাতে বইত। সুলতানি যুগেও নানা ধরনের বৃক্ষরোপণ করা হতো। প্রকৃতিদত্ত ভাবে ভারতের চন্দন এবং ঘৃতকুমার এই কাঠের সুগন্ধ ছিল বিশ্ববিখ্যাত। উপঢৌকন হিসেবেও সুগন্ধি কাঠ পাঠানো রেওয়াজ ছিল। বিষক্রিয়ার প্রতিষেধক এবং বিশেষ করে সর্পাঘাতের প্রতিষেধক হিসেবে বিশেষ কিছু উদ্ভিদ এই সময় ভারতে জন্মাতো। মশলার উৎপাদক হিসেবে ভারতের খ্যাতি এশিয়ার নানা দেশে ছড়িয়েছিল। লঙ্কা, আদা, দারুচিনি, লবঙ্গ ইত্যাদির বিশেষ উৎপাদন ক্ষেত্র ছিল গুজরাট। মধ্যযুগে ভারতের কৃষি উৎপাদনের মূল উৎস ছিল জমি, প্রকৃতিদত্ত এবং উৎপাদন শক্তি এবং বিভিন্ন বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত কিছু সেচ ব্যবস্থা। চাষের কাজে উন্নত মানের প্রযুক্তির ব্যবহার বিশেষ বিবরণ পাওয়া যায় না, তবে পরবর্তীকালে মুকুন্দ নামের রচনায় হাল, লাঙল ইত্যাদি চিরাচরিত বস্ত্রের উল্লেখ থেকে অনুমান করা যায় যে মধ্যযুগেও এই সকল যন্ত্র ব্যবহার করা হতো। লোহার দাম অতিরিক্ত হওয়ায় কৃষকের পক্ষে তা ব্যবহার ব্যাপক প্রচলন ছিল। অধিকাংশ এলাকায় কূপ থেকে জমিতে সেচ দেওয়া হতো। মোহাম্মদ বিন তুগলকের কূপ খনন করার জন্য কৃষকদের টাকা প্রদানও করা হতো এবং এইভাবেই দেখা যাচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের সময় রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থা, কৃষি ব্যবস্থাটি অন্যান্য খাতে বয়েছিল। চতুর্দশ শতকে সরকারি উদ্যোগে খাল কেটে জমিতে সেচ ব্যবস্থা কিছু প্রয়াস লক্ষ্য করা যায়। গিয়াসউদ্দিন তুগলক প্রথম কৃষি সম্প্রসারণের উদ্দেশ্যে সেচ খাল খননের উদ্যোগ নেন। ফিরোজ তুগলকের আমলে 1351 খ্রিস্টাব্দ থেকে সেচ খাল ব্যবস্থা একটি কার্যকর রূপ গ্রহণ করে। তার আমলে কাটা দুটি খাল যমুনা নদী থেকে হিসার পর্যন্ত টানা হয়েছিল। এই দুটি রজব ওয়াহব এবং উলুগ ঘানি নামে পরিচিত। আর আরেকটির নাম ছিল ফিরোজ শাহী। এটি শতদ্রু থেকে কাটা হয়। আরেকটি খাল কালী নদী থেকে দিল্লির নিকট যমুনা পর্যন্ত কাটা ছিল। পূর্ব পাঞ্জাবের ঘরগড়া নদী থেকে ফিরোজাবাদ পর্যন্ত আরেকটি খাল তিনি খনন করেন। এছাড়া প্রায় 1.5 শতাধিক কূপ খনন করে তিনি সেচ ব্যবস্থা সম্প্রসারিত করেন। ইরফান হাবিবের মতে হিসারের চতুষ্পার্শ্বের এলাকায় সেচ ব্যবস্থায় এতটাই সুবিন্যস্ত ছিল যে খারিফ শস্য ছাড়া সেখানে রবি চাষও ব্যাপকভাবে শুরু করা সম্ভব হয়েছিল। সুলতানি আমলে কূপ ও খাল থেকে জল উত্তোলনের জন্য এক নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে ভারতে জল তোলার জন্য আর্গোহাট্টা নামে এক ব্যবস্থার প্রচলন করা হয়। এই ব্যবস্থা কানায় কানায় কলসি বেঁধে দড়ির সাহায্যে জল তোলা হতো। মুসলমানদের আগমনের পর পিন ড্রাম গিয়ারিং ব্যবস্থার দ্বারা একটি চাকার সাথে ধাতুর কলসি বেঁধে গরুর সাহায্যে সেই চাকা ঘুরিয়ে অবিরাম জল তোলার ব্যবস্থা করা হয়। বাবর তার আত্মজীবনী গ্রন্থে এই যন্ত্রের ব্যাপক প্রচলনের কথা বলেছেন। পার্সিয়ান চাকা বা পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে পার্সিয়ান চরকার সাহায্যে জল তোলার বিষয়টিও এক্ষেত্রে উল্লেখযোগ্য। কৃষি সরঞ্জামের অন্যান্য বিষয়গুলিও গতানুগতিক ছিল, যেমন কাঠল, লাঙল, দাঁতার মই মানে দাঁতালো মই, জমি সমান করার পাটা, গাঁইতি, কোদাল, কাস্তি ইত্যাদি। লাঙল টানার জন্য গরু, মহিষ ইত্যাদি পশুপালনের কৃষির অঙ্গ হয়ে ওঠে। ভূমি ব্যবস্থা বা ভূমিজ অর্থনীতির সঙ্গে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত সেটি হচ্ছে পল্লী সমাজ বা গ্রাম সমাজ বা কৃষক কুল। তুর্ক আফগান যুগে ভারতের গ্রাম জীবন ছিল অনগ্রসর এবং গতানুগতিক, তবে মানুষের জীবনধারা ছিল সহজ, সরল এবং আনন্দময়। সাধারণভাবে এই কুল গোষ্ঠীর মানুষ পাশাপাশি বসবাস করত। সামাজিক নানান বন্ধন এবং ধর্মসূত্র বিভিন্ন পরিবার পরস্পরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এরকম একাধিক গোষ্ঠীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বা বরাদ্রি থেকে এক নির্দিষ্ট একটি গ্রাম গড়ে ওঠে। গ্রামের মানুষের প্রত্যাশা ছিল খুবই কম। সরকারি শোষণ মাত্রা ছাড়া অসহনীয় হয়ে উঠলেই কিংবা ন্যূনতম খাদ্যের সংস্থা নিশ্চিত না হলেই তারা সন্তুষ্ট হতো না এবং চলত বিদ্রোহ। এর থেকে বোঝা যাচ্ছে যে পল্লী সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো সমাজের বিভিন্ন অংশের মধ্যে আন্তরিক সহাবস্থান এবং পৃথক পৃথক কর্মে লিপ্ত এক একটি পরিবার বা গোষ্ঠী বংশানুক্রমিক বৃত্তিতে লিপ্ত থেকে পল্লী সমাজের পারস্পরিক চাহিদা পূরণ করে। যেমন কৃষক খাদ্য উৎপাদন করে পল্লী সমাজের খাদ্যশস্যের চাহিদা পূরণ করে।
কামান তৈরি করে এবং মানুষের প্রয়োজনীয় লোহার যন্ত্রপাতি, কুমোর গড়ে দেয় মাটির তৈজসপত্র ইত্যাদি। পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, ধোপা, নাপিত প্রমুখের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করে পল্লীর জীবনকে সচল রাখে। গ্রামীণ ফসলকে কেন্দ্র করে গ্রাম প্রধান বা গ্রামের গড়ে উঠেছিল নানাবিধ কুটির শিল্প, যার মধ্যে দড়ি, ঝুড়ি, তেল, গুড় ইত্যাদি তৈরি করা এবং গ্রামের মানুষের উপজীবিকা এর দ্বারাই নির্ধারিত হতো। তাঁতি, রজক, সুতা কাটুনি, সুতোর মিস্ত্রি এবং চর্মকার খুবই ছোট ছোট ব্যবস্থার মধ্যে দিয়ে এই সময় গড়ে উঠতে থাকে বা চলতে থাকে। মাঝে মাঝে গ্রামে মেলার আয়োজনও হতো। রাজনীতি, সমাজনীতি থেকে ব্যক্তিগত বিবাদ, জাতিগত আচার অনুষ্ঠান ইত্যাদি নানা বিষয় এদের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কিন্তু নিজের গ্রাম বা নিকটবর্তী দু একটি গ্রামের ঘটনাবলীর বাইরে বিশ্ব জগৎ সম্পর্কে এদের কোনো ধারণাই ছিল না। স্থানীয় চাহিদা অনুযায়ী ভোগ্যপণ্য উৎপাদন করাই ছিল সেকালের পল্লী সমাজের বিশেষত্ব। তবে নদীর তীরে অবস্থিত এবং আনুষঙ্গিক কাঁচামালের সমৃদ্ধ কয়েকটি স্থানে কিছুটা বৃহৎ শিল্পের অস্তিত্ব দেখা দেয়। এক্ষেত্রে কিছুটা এগিয়ে ছিল বাংলা এবং গুজরাট। এইভাবে কয়েকটি বড় বড় শহর নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই ধরনের শহরগুলি ছিল শাসকদের পছন্দের এবং নগরগুলির দুর্ভেদ্য প্রাচীর দ্বারা বেষ্টিত থাকায় সেগুলি পল্লী সমাজের মানুষের আপদকালীন আশ্রয়স্থল হিসেবেও গুরুত্ব দাবি রাখে। গ্রামীণ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে সুলতানি যুগের যুদ্ধ রাষ্ট্রের চরিত্রের একটি পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাই। তেমনি এই রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভরশীলতা মূলত যুদ্ধ জয়ের উপরে। তাই সরকারের প্রয়োজন ছিল বিশাল সৈন্যবাহিনী এবং সেই সৈন্যবাহিনীর ভরণ পোষণের উপর দৃষ্টি রেখেই সুলতান এবং অভিজাতদের ব্যক্তিগত বিলাস বেসন শাসক শ্রেণী ছোট বড় সকল সদস্যই পার্শ্বিক আদব কায়দা অনুসরণ করতে আগ্রহী ছিলেন। সুদৃশ্য বিশালাকার রাজপ্রাসাদ দরবারের জাঁকজমকপূর্ণ কর্মসূচি রূপায়ণের জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থের এবং অভিজাতদের ব্যক্তিগত বিলাসী জীবনী পরিচালনার জন্য প্রয়োজন ছিল প্রভূত অর্থের। কিন্তু দেশের আয়ের উৎস ছিল সীমাবদ্ধ। শস্য উৎপাদন তাই এক্ষেত্রে সীমিত হয়েই পড়েছিল এবং জানা যায় যে ব্যবসা বাণিজ্য থেকে অব্যাহত পেত কিঞ্চিত। স্বভাবতই প্রত্যেকেই অর্থের জন্য তাকিয়ে থাকতেন এবং সেই গ্রামীণ কৃষকদের দিকে। এক কথা সুলতানি আমলে গোটা সমাজের প্রয়োজনীয় অর্থের যোগান দিত হতো কৃষকদের। ভূমি রাজস্ব হিসেবে সুলতান ও অন্য অন্তর্বর্তী শ্রেণী একই অর্থ চূড়ান্ত নিপীড়নের মাধ্যমে কৃষকদের কাছ থেকে আদায় করতেন। ভারতে তুর্কিদের অনুপ্রবেশের আগেই শাসক শ্রেণী কৃষি উৎপাদনের কতটা সংগ্রহ করতেন কিংবা জমিদারি কর হিসেবে উৎপাদনের কিছুটা প্রদান করতে বাধ্য ছিলেন কিনা সে বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না। সমকালীন লেখমালা থেকে নানা ধরনের করের নামও পাওয়া যায়, কিন্তু তাদের প্রকৃতি বা পরিমাণ কি ছিল সে বিষয়ে লেখকগুলির বক্তব্য আদৌ স্পষ্ট নয়। ভারতে তুর্কি শাসন প্রতিষ্ঠার অব্যাহতির পরে সম্ভবত কর ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। সুলতানরা মোটামুটিভাবে পুরনো ব্যবস্থাতে সন্তুষ্ট ছিলেন। উৎপাদকের কাছ থেকে এককালীন উপঢৌকন শাসক শ্রেণী গ্রহণ করতেন, তবে অনেক অঞ্চলে শাসকদের রাজস্ব দিতে অস্বীকার করে। এই সকল বিদ্রোহী এলাকায় অভিযান চালিয়ে সরকারি ফৌজ, খাদ্যশস্য, গবাদি পশু, দাসী ইত্যাদি লুট করে নিয়ে আসা হতো। তবে বলা বাহুল্য যে এই ব্যবস্থায় সুলতানি শাসনের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় ছিল। গিয়াসউদ্দিন বালবানের আমলে দিল্লির অভিজাতরা প্রায়ই সুলতানি বণিকদের কাছ থেকে ঋণ নিয়ে অর্থাভাব মেটাতে বাধ্য হতেন। আলাউদ্দিন খলজির আমলে এই পরিস্থিতি পরিবর্তন করতে থাকে এবং এইভাবে আলাউদ্দিন খলজির সময় বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুলতানি প্রশাসন তার উৎকর্ষ অনুসরণ করেছিল। খালিশা জমি, ইক্তা জমি, অধীনস্থ জমি, ওয়ারফ সম্পত্তি প্রভৃতি ভাগে জমিগুলোকে বন্টন করা হতো এবং সেখান থেকে রাজস্ব সংগ্রহ করা হতো। সাধারণভাবে সরকারি আয়ের উৎস ছিল ইক্তার প্রদত্ত অর্থ। মুক্তি বা ইক্তারা তার ইক্তায় ভূমি রাজস্ব আদায় করে ইক্তার প্রশাসন এবং সামরিক কর ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত রাজস্ব দিল্লির রাজকোষে জমা দিতে বাধ্য থাকতেন। এই ভূমি রাজস্বের নাম ছিল খারাজ। ইক্তার খারাজ এবং অন্যান্য কর আদায় করতেন ইক্তাদার। অবশিষ্ট খালিশা জমির খারাজ সরাসরি আদায় করতেন সরকারি কর্মচারীরা। আলাউদ্দিন খলজি 50% হারে খারাজ আদায়ের পাশাপাশি খড়াই এবং চড়াই নামক দুটি কর আরোপ করেন। কৃষকদের অর্থনৈতিক অবস্থা ও দেয় রাজস্বের হার সম্পর্কে সমকালীন মুসলিম ঐতিহাসিকরা নীরব।
এরা সুলতান এবং দরবারি ঘটনাবলী সম্পর্কে বেশি আগ্রহী ছিলেন। তবে সেখানে আগত বিদেশি পর্যটকদের বিবরণ থেকে এই সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যায়। গিয়াসউদ্দিন তুগলক খুদ মুকদ্দমের উপর থেকে গবাদি পশু চাষের উপর থেকে কর তুলে নেন। তবে এদের কৃষকদের উপর কোনো কর আরোপ করতে পারবে না বলে স্থির করা হয়। এইভাবে কর বা ব্যবস্থা শস্য তার সংরক্ষণের ব্যবস্থা করা হয়। জাকাত হলো এক ধরনের ধর্মীয় এবং সেবামূলক কর। এছাড়া অমুসলমানদের উপর থেকেও জিজিয়া কর নেওয়া হতো। খনিজ আয়, যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য ভাগ করে দেওয়া হতো খামসের মাধ্যমে। উপরিউক্ত করগুলি ছাড়াও সুলতানি আমলে বিভিন্ন ধরনের করও আদায় করা হতো। এইভাবে সুলতানি যুগের সমাজ ব্যবস্থা, কর প্রশাসন এগিয়ে গিয়েছিল এবং সুলতানি যুগ অনেক বেশি দক্ষ হয়ে উঠেছিল। সুলতানি যুগের ভূমি ব্যবস্থার পাশাপাশি যেই ব্যবস্থা আমাদেরকে আরো বেশি সজাগ করেছিল সেটি হচ্ছে প্রযুক্তিবিদ্যা। সুলতানি আমলে কৃষিকাজ এবং কৃষি উৎপাদনে ভারতবাসীর প্রধান জীবিকা এবং ভারতীয়দের অর্থব্যয়ের ভিত্তি ছিল। তবে অকৃষি উৎপাদনের কাজেও যে ভারতীয়রা দক্ষ এবং উৎসাহী ছিলেন এমন বহু প্রমাণ পাওয়া যায়। মধ্যযুগের নগরায়ন এবং নগরের বিকাশের পূর্ব শর্ত হিসেবে অকৃষি উৎপাদনের বিষয়টি অনেকটাই সম্পর্কিত ছিল। নগরের উত্থান এবং অস্তিত্বের সাথে সাথে হস্তশিল্পের বিকাশ ঘটতে থাকে। এই বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল তুলনামূলকভাবে উন্নত প্রযুক্তির ব্যবহার। সুলতানি আমলে ভারতে হস্তশিল্প উৎপাদনের উপরে উন্নত করার তাগিদ অনুপ্রাণিত হয়। ইরফান হাবিব সুলতানি আমলে হস্তশিল্পের বিকাশের অন্যতম কারণ হিসেবে প্রযুক্তির পরিবর্তন এবং আধুনিকীকরণের বিষয়টিকে উল্লেখ করেছেন এবং তার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন যে প্রযুক্তিগত উন্নত সম্ভব হয়েছিল উৎপাদনের উৎকর্ষতার জন্য। উৎপাদন করা সম্ভব হয়েছিল এর ফলে। সুলতানি যুগের চাকার আগমনের ফলে যে কাজটি সম্ভব হয়। ইতিহাসে এইভাবেই ঐতিহাসিক ইসলামী তার ফুতুহ সালাতিন গ্রন্থে এই যন্ত্রটির কথা প্রথম উল্লেখ করেন। তিনি এই যন্ত্রটিকে চরকা এবং মহিলাদের পক্ষে ব্যবহারের উপযোগী বলেই বর্ণনা করেছেন। লিন হোয়াইট জুনিয়র মন্তব্য করেছেন যে প্রাচীন ভারতের চরকার ব্যবহার জানা ছিল না। প্রাচীনকালে চীন দেশে চরকার প্রচলন ছিল। পার্সি কবিদের রচনা থেকে জানা যায় যে দ্বাদশ শতকে ইরানের চাকার আবির্ভাব ঘটেছিল। ইরফান হাবিবের মতে চীন দেশ থেকে ইরান এবং মধ্য এশিয়ার হয়ে ত্রয়োদশ শতকে ভারতবর্ষের চাকার প্রথম আবির্ভাব ঘটে। অতঃপর এদেশের চাকার ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। বস্ত্রবয়ন শিল্পে আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ছিল হচ্ছে পাদানি যন্ত্র, যার সাথে প্রাচীন ভারতের পরিচিত ছিল না। প্রাচীন সংস্কৃত অভিধানগুলি থেকে তারা নানান অংশের উল্লেখ থাকলেও পাদানি যন্ত্রের কোনো উল্লেখ নেই। দ্বাদশ শতকের শেষ দিকে ইউরোপে পাদানি যন্ত্রের প্রথম প্রয়োগ করা হয়। মোহাম্মদ শাদিরাতবাদী গ্রন্থ মিফতা উল ফুজালা ভিত্তিতে ইরফান হাবিব বলেছেন যে 1469 খ্রিস্টাব্দে ভারতের পাদানি যন্ত্রের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ পঞ্চদশ শতকের শেষ দিকে ভারতের বয়ন শিল্পের সাথে পাদানি যন্ত্রের সংযোজন ঘটেছিল। এইভাবে চরকা উদ্ভবের ফলে অল্প সময়ের মধ্যে বস্ত্র শিল্পের পরিমাণের উন্নত মানের সুতোর ব্যবহার সম্ভব হয় এবং পাদানি যন্ত্র ব্যবহারের ফলে অল্প সময়ে অধিক কাপড় বোনাও সম্ভব হয়। সুলতানি আমলে প্রযুক্তিগত উন্নতির কারণে বিলাস সামগ্রী হিসেবে রেশম বস্ত্র বহন শুরু হয়েছিল। ফলে ইরফান হাবিব মনে করেন অর্থাৎ প্রযুক্তিগত উন্নতি সুলতানি যুগের বস্ত্রবহন শিল্প, সুলতানি যুগের কুটির শিল্প, সুলতানি যুগের কার্পাস শিল্প সম্পূর্ণভাবে বস্ত্র শিল্পকে উন্নতির দিকে নিয়ে যায় এবং মা হুমায়ুনের বিবরণ থেকে জানা যায় পঞ্চদশ শতকের গোড়ার দিকে বাংলার প্রথম গুটি চাষের সূচনা ঘটে। মির্জা হায়দার দৌলতের তারিখি রশিদি গ্রন্থের বয়ান অনুযায়ী বাংলার পরে 16 শতকের মাঝামাঝি সময়ে কাশ্মীরি গুটি পোকার চাষের প্রচলন হয়। অধ্যাপক হাবিবের মতে এর আগে ভারতে রেশম বস্ত্র বয়নের জন্য প্রধানত আমদানি করা কাঁচামালের উপর নির্ভর করা হতো। এখন পঞ্চদশ ষোড়শ শতকে গুটি চাষের প্রক্রিয়া ভারতের দখলে এলে রেশম বস্ত্র উৎপাদনে যথেষ্ট বৃদ্ধি পায়। কিন্তু পঞ্চদশ শতকের পূর্ব ভারতের রেশম গুটির চাষ আদৌ হতো না। অধ্যাপক হাবিব এই মন্তব্যে যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয়। অধ্যাপক SK মাইতি তার গবেষণাপত্র ইকোনমিক লাইফ অফ ইন্ডিয়া ইন গুপ্ত পিরিয়ডে লিখেছেন যে গুপ্ত শাসনকালে ভারতের রেশম গুটি চাষ প্রচলন হয়। পরবর্তীকালে মুসলমানদের শাসনের সুদৃঢ় হলে নতুন উদ্যমে রেশম চাষ শুরু হয়। সম্ভবত পারস্য থেকে উলম্ব
তাতে ভার্টিক্যাল কার্পেট বোনার প্রযুক্তি সুলতানি আমলে ভারতে এসেছিল। অবশ্য এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য মুঘল যুগের আগে পাওয়া যায়নি। এবং এইভাবেই ডক্টর রমিলা থাপার মনে করেন যে তখন প্রকৃতপক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ চাষও হতো না এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে মূলত গুপ্ত যুগকে তারা ফলো করতো এবং গুপ্ত যুগের মাধ্যমে তারা কিন্তু এই শিল্প উৎপাদনের দিকটিকে লক্ষ্য করত। হিন্দু মুসলমান নির্বিশেষে কারিগররা বংশানুক্রমে একটি কারিগরি বিদ্যার চর্চা করত এবং কৃষি দ্রব্য থেকে শিল্প উৎপাদনের নতুন দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সুগন্ধি এবং সুরা। মালিক মোহাম্মদ জায়সি মৈদি এবং সুরাই নামক দুটি সুগন্ধি উগ্র গন্ধি আতর উৎপাদনের কথা লিখেছেন। ভেষজ নির্যাস থেকে এগুলি তৈরি হতো, তবে নির্দিষ্ট ভেষজটি সম্পর্কে কিছু জানা যায়নি। বাংলাদেশে গন্ধ দ্রব্য ব্যবসায়ী গন্ধক বণিক নামে একটি পৃথক শ্রেণী হিসেবে চিহ্নিত হতেন। ভারতের সুরা তৈরি এবং সুরার ব্যবহারের খুবই প্রাচীন রেওয়াজ ছিল। আমির খসরু, মাহুয়ান প্রমুখের রচনা থেকে জানা যায় যে সুলতানি আমলে আখের রস, খেজুরের রস, নারকেলের রস থেকে উগ্র পানীয় তৈরি করা হতো। এছাড়া ভারত এবং মহুয়ান থেকে সুরা তৈরির রেওয়াজ আগের মতোই চলতো। গ্রামীণ শিল্প ছাড়াও মধ্যযুগে এমন কিছু শিল্প গড়ে উঠেছিল যার নিছক স্থানীয় চাহিদার কারণে সৃষ্টি হয়নি। এই একই ধরনের দুটি প্রধান শিল্প হলো সরাসরি সুলতানের তত্ত্বাবধানে গড়ে ওঠা সরকারি কারখানা এবং ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত বস্ত্র বহন শিল্প। সরকারি কারখানাগুলিতে শাসক পরিবার এবং উচ্চ অভিজাত চাহিদা অনুযায়ী নানা ধরনের দ্রব্য তৈরি হতো, যেমন টুপি, ওড়না, জুতো, ঘোড়ার রেকাবি, চাদর ইত্যাদি। বিদেশি শাসকদের কাছে প্রেরণের জন্য নানা ধরনের উপহার সামগ্রীও এখানে তৈরি করা হতো। মোহাম্মদ তুগলকের প্রতি বছর শরৎ এবং বসন্তকালে প্রায় 2 লক্ষ মহার্ঘ পরিচ্ছদ সম্মানী হিসেবে বিতরণ করতেন। শরৎকালে পোশাকের কিছু উপকরণ সরকারি কারখানায় প্রস্তুত হতো। অভিজাত মহিলাদের পোশাকের সোনার সুতো ব্যবহার করা হতো। কয়েক হাজার মহিলা কারিগরদের একটি স্বর্ণতন্তু নির্মাণের কাজে নিয়োজিত থাকতেন। সুলতানি আমলে ভারতের বস্ত্রবয়ন শিল্প ছিল বেশ উন্নত। উৎপাদিত বস্ত্রের পরিমাণও ছিল যথেষ্ট। বস্ত্র শিল্পের অন্যান্য আবশ্যিক প্রাথমিক উপাদানগুলির মধ্যে ছিল তুলা, রেশম প্রভৃতি এবং বুনন যন্ত্র ইত্যাদির সহজলভ্যতাও এই সময় ভারতীয় ক্ষেত্রে দেখা গিয়েছিল। আর ভারতের বিশেষত বাংলাদেশের রেশম কীটের অর্থাৎ গুটি পোকার চাষও এই সময় সাক্ষ্য বহন করে যে বিদেশ থেকে বিপুল পরিমাণ রেশমি সুতো আমদানি করা হচ্ছে। অভিজাত এবং ধনী ব্যক্তিদের পশমি বস্ত্র সাধারণভাবে বিদেশ থেকে আমদানি করা হতো, তবে স্বদেশে তৈরি সূক্ষ্ম সুতি বস্ত্র, ফৌম বস্ত্র, পশুর লোমের প্রস্তুত শীত বস্ত্র ইত্যাদি ধনীদের অঙ্গে শোভা পেত। ইরফান হাবিবি ত্রয়োদশ শতকের তকলির পরিবর্তনের চাকার ব্যবহার এবং তুলোর পেঁজার জন্য ধুনুরির প্রয়োগে হিন্দুস্থানের উন্নত বস্ত্র বয়নের শিল্পের প্রযুক্তির প্রেক্ষাপট তৈরির কথা তিনি বলেছেন এবং এই দুটি বয়ন যন্ত্রের ব্যবহার করার সময় কথাও তিনি বলেছেন। উন্নত মানের বস্ত্র উৎপাদন রপ্তানি দুটি অগ্রণী অঞ্চল ছিল গুজরাট এবং বাংলাদেশ। গুজরাটের ক্যাম্বে অঞ্চল উচ্চমানের অথচ স্বল্প মূল্যের বস্ত্র উৎপাদনের জন্য পর্যটক বারবোসার ভূয়সী প্রশংসা অর্জন করেন। তবে ইউরোপের ফ্ল্যান্ডার্সদের মতোই দক্ষ শিল্পীদের সমাবেশের ঘটেছিল ক্যাম্বেতে এবং সুতি বস্ত্র, রেশম, মখমল, স্যাটিন, কার্পেট ইত্যাদি বুননের এখানকার শিল্পীরা যথেষ্ট দক্ষতার পরিচয় দেয়। উচ্চমান নিম্ন মূল্যের কারণের ক্যাম্বের বস্ত্র সম্ভার পশ্চিম ইউরোপে দক্ষিণ আফ্রিকায় যথেষ্ট সমাদৃত ছিল। ইবন বতুতার আগমনকালে মালাবার অঞ্চলে এই সময় থেকে প্রচুর পরিমাণে উন্নত বস্ত্রবয়ন শিল্প এবং বস্ত্র শিল্পের আগমন দেখা যায় এবং মাওহুয়ানের বিবরণ অনুযায়ী বলা যায় যে কোয়েম্বাটোর অঞ্চলেও এই সময় উন্নত মানের সুতি বস্ত্র উৎপাদিত হতো। ত্রয়োদশ এবং পঞ্চদশ শতকের সুখ্যাত এবং জনপ্রিয় সূক্ষ্ম বিদেশে রপ্তানি করা হতো বিভিন্ন ধরনের বস্ত্র। সালাহিও, বৈরামীয়, শিরিং, কাতায়ানের রানী প্রভৃতির নাম এই সময় পাওয়া যায়। পূর্ব ভারতের বয়ন শিল্পের প্রাণ কেন্দ্র ছিল হচ্ছে বাংলাদেশ। চতুর্দশ শতকে বাংলাদেশের পর্যটনের সময় 1346 খ্রিস্টাব্দে ইবন বতুতার বিবরণ থেকে জানা যায় যে অতি অল্প মূল্যে অতি সূক্ষ্ম বস্ত্র বিক্রয়ের ঘটনা ঘটেছিল। চতুর্দশ শতকে আগত চীনা পর্যটক মা হুয়ান প্রায়
এই 6 ধরনের সূক্ষ্ম বস্ত্র বয়ন বা বস্ত্র উৎপাদনের বাংলার খ্যাতি ছিল বলে উল্লেখ করেন। চীনা লেখক ওয়ান টা ইউয়ানের ও ফেইসিন এবং পর্তুগিজ পর্যটক বারবোসা বাংলাদেশের উন্নত মানের তুলাজাত বস্ত্র সম্ভারের প্রশংসা করেছেন। বাংলার শাসনকর্তা বুগরা খাঁ তার পুত্র সুলতান কাইকোবাদকে বাংলার প্রস্তুত যে সূক্ষ্ম কাপড় উপহার দিয়েছেন। আমির খসরু তার ভূয়সী প্রশংসা করেছেন। তার ভাষায় এই কাপড়ের মান এতই সূক্ষ্ম ছিল যে তার ভিতর দিয়ে শরীরের প্রতিটি রেখা স্পষ্ট হয়ে যেত। পর্যটন বার্থেমা বাংলায় প্রস্তুত উন্নত মানের বস্ত্র হিসেবে বৈরম, নমদ, লিজদি, কৈতার ও দৌজারা ইত্যাদির নামের উল্লেখ করেছেন। তিনি কিছুটা আবেগপ্লুত হয়ে লিখেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিনি বাংলাদেশের মতো সুতি বস্ত্রের এত প্রাচুর্য দেখেননি। পর্যটক বারবোসা উল্লেখ করেছেন যে বাংলার প্রস্তুত সিমবক নামক কাপড় আরব পর্যটকদের খুবই জনপ্রিয় ছিল। এই কাপড় দিয়ে তারা কামিজ বানাতে এবং অধ্যাপক আশরাফের উল্লেখ করেছেন যে শিব বস্ত্র নামক এক প্রকার কাপড়ের উল্লেখ করে তিনি লিখেছেন যে ইউরোপীয় মহিলাদের মাথায় স্কার্ফ হিসেবে এবং পার্সিক এবং আরব মহিলাদের পাগড়ি হিসেবে এর প্রভূত চাহিদা ছিল। কার্পেট, কুশন ইত্যাদি বুননের ক্ষেত্রে মধ্যযুগের ভারতীয় বয়ন শিল্পীরা বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মধ্যযুগের শিল্পীরা রঞ্জন শিল্পে যথেষ্ট দক্ষ ছিলেন। বারবোসা এবং মসলিন ইত্যাদির উল্লেখ করেছেন। এছাড়া রঙিন চাদর বা লেপের উল্লেখ এই সময় করা যায়। এইভাবে শিল্প কারখানার মধ্যে দিয়ে প্রযুক্তিগত উন্নতি এই সময় চোখে পড়ে। অর্থাৎ কৃষি আর একদিকে শিল্প, এই দুই ধরনের দুই অর্থনৈতিক আঙ্গিনার মধ্যে দিয়ে কিন্তু সুলতানি যুগের প্রশাসন, সুলতানি যুগের অর্থনীতি এগিয়ে গিয়েছিল। এবং সুলতানি যুগের প্রশাসন কেবলমাত্র যে কৃষিজ পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি তা না, বরঞ্চ বলা যায় যে কৃষির পাশাপাশি এই সময় শিল্প উৎপাদন, গিল ব্যবস্থা প্রভৃতি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে গড়ে ওঠে এবং পরবর্তীকালে কিন্তু তা যথেষ্ট উন্নতির সাক্ষ্য বহন করে। এর সঙ্গে যে বিষয়টি জড়িত ছিল সেটি হচ্ছে মুদ্রা ব্যবস্থা। এবং মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে খুব ছোট করে যা বলা যায় সেটি হচ্ছে সাহিত্যিক বিভিন্ন উপাদান থেকে কেউ কেউ মনে করেন যে বিভিন্ন ধরনের মুদ্রা, গুপ্ত যুগ পরবর্তী যুগ থেকে বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন ছিল। পাল সেন যুগ বলো বা সুলতানি যুগে বলো, বিভিন্ন ধরনের মুদ্রা, বিভিন্ন ধরনের চূর্ণি, 1141 বিভিন্ন ধরনের চূর্ণি, পুরাণ শব্দগুলি সম অর্থ পাওয়া যায়। এবং সেই সময় সোনার বা রূপোর মুদ্রা, চূর্ণ, বিভিন্ন ধরনের রৌপ্য, খণ্ডিত রৌপ্য মুদ্রা প্রভৃতি আমরা লক্ষ্য করতে পারি। এবং এই মুদ্রাগুলি পরবর্তীকালে মানে সোনাকে চূর্ণ করে বা ছোট ছোট পুঁটুলিতে সংরক্ষণ করা হতো। অনুমান করা হয় বঙ্গদেশ থেকে সোনা বা রূপোর মুদ্রা সমান ওজনে ধাতু চূর্ণ পুঁটুলিতে রেখে লেনদেনের কাজে ব্যবহার করা হতো। রণবীর চক্রবর্তী বা ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ মনে করেন যে এইভাবেই মুদ্রার প্রচলন ক্রমশ বাড়তে থাকে। এবং কার্যাপন, ধর্ম, পুরাণ ইত্যাদি গ্রন্থে আমরা এই মুদ্রার প্রচলনের কথা জানতে পারি। এবং শিল্প প্রধান অঞ্চলগুলির ক্ষেত্রে মুদ্রার প্রচলন কিন্তু স্বাভাবিকভাবেই যথেষ্ট উৎকর্ষতা আগমনে ঘটিয়েছিল। এবং ঠিক সেইভাবেই আমরা দেখতে পারি আলাউদ্দিন খলজির সময়, মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু এই মুদ্রা ব্যবস্থার প্রচলন কিন্তু স্বাভাবিকভাবেই নজর কাড়ে। এবং এই নজর কাড়া প্রসঙ্গিতের মধ্যে দিয়েই আমরা জানি যে মূলত দেখা যাচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের সময় মুদ্রা ব্যবস্থা একটি স্বাক্ষরিত রূপ গ্রহণ করে। কারণ মোহাম্মদ বিন তুগলকের সময় থেকে কিন্তু মূলত এই মুদ্রা ব্যবস্থা তার ভূয়সী পরিবর্তন ঘটিয়েছিল। কারণ তিনি প্রতিটি মুদ্রার প্রচলন ঘটান যেখানে টাকার মুদ্রার পরিমাণের বৃদ্ধি ঘটে এবং চীনা পরিকল্পনা বা বিভিন্ন ধরনের অন্যত্র পরিকল্পনা অনুযায়ী তিনি এই প্রতীকী মুদ্রার প্রসঙ্গটি তুলে আনেন। এবং এই প্রতীকী মুদ্রার প্রচলন ঘটিয়েছিলেন কারণ একটি ছিল, এবং সেটি হলো তিনি এই মুদ্রার ব্যবস্থার মধ্যে দিয়ে মূলত দেখাতে চেয়েছিলেন যে কিভাবে অর্থাৎ সোনার সংকট বা রূপোর সংকট প্রভৃতি দূর করা সম্ভব হবে। কারণ মুদ্রার সংকট সেই সময় এইভাবে কিন্তু ঘটেছিল। অর্থাৎ এই মুদ্রার সংকটকে দূর করার জন্য মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রার প্রচলন ঘটান এবং এই প্রতীকী মুদ্রার মধ্যে দিয়ে কিন্তু মূলত মোহাম্মদ বিন তুগলকের পরীক্ষামূলক দিকটি সম্পূর্ণ হয়। অর্থাৎ প্রতীকী মুদ্রা একদিকে যেরকম মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের একটি
নতুনত্ব ডেকে আনে, ঠিক সেরকম ভাবে প্রতীকী মুদ্রা সংরক্ষণের মধ্যে দিয়ে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বিভিন্ন অন্য রাষ্ট্র বা অন্য সমাজ ব্যবস্থার একটি সংমিশ্রণের ছাপও পাই, কারণ তার মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতীকী মুদ্রা সচল হয়ে উঠছে। আজকের মতো স্বয়ংপ্রভা পক্ষ থেকে ইতিহাসের বিভাগের ক্লাস এখানে সমাপ্ত লাভ করা হচ্ছে। নমস্কার।